আসসালামু আলাইকুম। সাদিক পাবলিকেশন এবং সাদিক স্যারের পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম এবং অভিনন্দন। গত ২ দিন ধরে নানা নাটকীয়তা এবং ঝামেলার মধ্য দিয়েই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আপনারা জানেন যে ১৮তম শিক্ষক নিবন্ধনের যে ২০,০০০ প্লাস ফেল করেছিল তারা কিন্তু এই গণবিজ্ঞপ্তি যেন না দেয়, তাদেরও যেন অন্তর্ভুক্ত করে, তাদের আবারও যেন পুনরায় রেজাল্ট হয়, সেজন্য কিন্তু তারা এনটিআরসি ঘেরাও সহ নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছিল এবং ফাইনালি তারা কিন্তু এইটাকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল। যদিও ২০,০০০ ফেল করানো এটা কখনোই মানবিকভাবে যৌক্তিক না, তারপরেও এই গণবিজ্ঞপ্তিটা বিঘ্নিত হবে কিনা, ফাইনালি হবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল এবং অলরেডি আমরা একটা চিঠিও পেয়েছি যে ১৮তম তে যারা ফেল করেছে তাদের এটা পুনর্নিরীক্ষণের জন্য আহ, গণবিজ্ঞপ্তিটা স্থগিত করা হয় বা এই ধরনের। যাই হোক, ফাইনালি সেই গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখানে ১,০০,০০০-র উপরে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি চলে এসেছে। তো এই গণবিজ্ঞপ্তির প্রতিটা পয়েন্টে কি কি বলেছে সেটা নিয়ে অ্যানালাইসিস করব, যাতে করে আপনাদের বিজ্ঞপ্তিতে আবেদন করতে যে কোনো ধরনের ভুল ত্রুটি না হয়, নিজেদেরকে সতর্ক করতে পারেন, সচেতন করতে পারেন। সেজন্য আজকের এই গণবিজ্ঞপ্তিটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ১৭ এবং ১৮ নিবন্ধনধারী আছেন তাদের জন্য তো ইফেক্টিভ বটেই, আর যারা ফ্রেশার্স আগামীতে পরীক্ষা দেবেন তারাও এই ভিডিওটি গুরুত্ব সহকারে শুনুন, কারণ আগামীতে তো আপনাদের এই সেম সিচুয়েশন ফেস করতে হবে। সো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখবেন এবং একসাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি শেয়ার করে দিয়ে আপনার টাইমলাইনে রেখে দেবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টসে করবেন, আমার উত্তর দেওয়ার উত্তর জানা থাকলে আমি অবশ্যই দেব, না জানা থাকলে আমাদের এই বিষয়ে আরও বিজ্ঞ প্যানেল আছে, সাদিক স্যার আছেন, সবাই মিলে আমরা সেটা সলিউশন দেব। তো আমি তার আগে একটু দেখতে চাই যে আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা। এই বিষয়টা ইনশিওর হওয়ার পরেই আমি কিন্তু মূল আলোচনায় যাব। ইতিমধ্যে আমাদের 66 প্লাস লাইভে সংযুক্ত হয়েছেন। সো আমার দৃঢ় বিশ্বাস আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। মূল আলোচনায় যাব। ইতিমধ্যে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন। সো ওকে, তো এখানে আমরা শুরুতেই দেখি যে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আজকে। তারিখটা আমরা একটু দেখে নিই। প্রথমে এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার আগেই সেটা কিন্তু দৈনিক শিক্ষা বা বিভিন্ন পেজে আমরা দেখেছিলাম, পরবর্তীতে পেজেও কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তো এটা আমরা দেখলাম যে আজকেই ১৬ জুন ২০২৫ এটা প্রকাশিত হয়েছে। আর এটা কাদের জন্য? এটা হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি এবং ব্যবসায়ী শিক্ষা থেকে যারা নিবন্ধনধারী আছেন তাদের জন্য। তো এটা প্রথমে দেখি স্কুল এবং কলেজ, এইটার যে এমপিও ভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তার পদসংখ্যা হচ্ছে ৪৬,২১১। একইভাবে মাদ্রাসায় কিন্তু অনেক বেশি পদ, ৫৩,৫০০ একজন, এবং কারিগরি বা ব্যবসায়ী এখানে আছে ১,১১০, মোট ১,৮৮২ জনকে তারা কিন্তু এই শূন্যপদের তালিকা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের অনেকেই জিজ্ঞাসা যে স্যার আমার সাবজেক্টে কতটি শূন্যপদ আছে, এটা কিভাবে জানবো? এটা আপনি অবশ্যই জানতে পারবেন, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপাতত তারা টোটাল এটা দিয়েছে এবং আমি ভিডিওর পর্যায়ক্রমে বলবো যে আপনার সাবজেক্টে কতটি খালি আছে, কিভাবে জানবেন, কবে থেকে জানতে পারবেন এটা। তো আমরা একে একে একটি সামনের দিকে আগাইলে আমরা বুঝতে পারবেন যে এখানে কি বলেছে। ইতিমধ্যে আপনারা এটা পড়ে ফেলেছেন, তারপরেও আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কথা বলবো। বলছে যে ১,৮২২টি শূন্যপদের যে পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এনটিআরসি এর ওয়েবসাইটে, দুইটা ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া হয়েছে, একটা ntrc.gov.bd আর একটা হচ্ছে টেলিটকের ঠিকানা ngiTeletalk.com.bd। এই ঠিকানায় যে আপনি ২২ জুন, আজ কয় জুন? আজকে ১৬ জুন, এই ২২ জুন তারিখে বেলা ১২ ঘটিকায় এখানে আপনাদের পদভিত্তিক তালিকা অর্থাৎ আপনার যে পদটা আছে, আপনি সহকারী শিক্ষক বাংলা বা প্রভাষক বাংলা বা আদার্স সাবজেক্ট, এই পদভিত্তিক তালিকা এই যে ২২ জুন ২০২৫ তারিখে আপনার এটা কিন্তু প্রকাশ করা হবে।
এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদনও করা যাবে। সো আজকে যে এই সার্কুলারটি হয়েছে, এটা আজকেই যে আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু না, আপনি কালকেই পারবেন তাও কিন্তু না। তারা বলেই দিয়েছে 22 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার পদভিত্তিক যে সংখ্যা তালিকা সেটা কিন্তু দেখতে পারবেন। কোথায় দেখতে পারবেন? এই যে দুইটা ঠিকানা দিয়েছে, একটা হচ্ছে ntrc.gov আর একটা টেলিটকের ঠিকানা। এই দুইটা ঠিকানায় জানতে পারবেন। একই সাথে আমরা যদি সুযোগ পাই আমরাও এটা আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। এখন আবেদনের যে যোগ্যতা, এই যোগ্যতা কি আপনারা সবাই জানেন, তারপরেও একটু বলে নিই যারা ফ্রেশার্স আছে, অনেকেই আগামীতে নিবন্ধন দেবেন, তাদের জন্য এই তথ্যগুলো দরকার। এখন হচ্ছে সংশ্লিষ্ট বিষয় এবং পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এখন এইখানে কিন্তু সংশ্লিষ্ট বিষয় এবং প্রতিষ্ঠানের ধরন মাদ্রাসা, স্কুল, কারিগরি। আপনি কারিগরি সার্টিফিকেট অর্জন করে স্কুলে আবেদন করবেন তা কিন্তু হবে না। সংশ্লিষ্ট বিষয়, আপনি বাংলায় পাশ করে অন্য আরেকটা সাবজেক্টে আবেদন করবেন, হয়তো কম্পিউটারে আবেদন করতে গেলে হয়তো নিয়ে নিতে পারে, বাট সেটা কিন্তু হবে না। তাহলে যোগ্যতা হচ্ছে আপনি যে বিষয়ে পাশ করেছেন, যে প্রতিষ্ঠানের জন্য পাশ করেছেন, যে প্রতিষ্ঠান মিনস হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা। আপনি কলেজে পাশ করে স্কুলে হবে না, স্কুলে পাশ করে কলেজেও হবে না, এরকম সনদধারী হতে হবে। সনদধারী হতে হবে কারা? প্রিভিয়াস সকল সনদধারী কি হবে না, একটু পরে আমরা সেটাও জানতে পারবো যে এই যে সনদের মেয়াদ 3 বছর এবং 3 বছর মেয়াদ, যাদের সনদের মেয়াদ সেটা 17তম ধাপ এবং 18তম ছাড়া, আর প্রিভিয়াস যাদের আছে 16তম বা 15তম, তাদের কিন্তু 3 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, সো তারা আবেদন করতে পারবে না। আরও কিছু শর্ত আছে, সেটা আমরা পর্যায়ক্রমে দেখব। তাহলে প্রথমত হচ্ছে সংশ্লিষ্ট বিষয়, প্রতিষ্ঠান এবং সার্টিফিকেট, সনদের বয়স, এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। খ নম্বরে কি বলছে? সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ। আচ্ছা, এখানে অনেক মানে তাদের প্রশাসনিক কথাবার্তা বলেছে। শেষে বলেছে যে গ নম্বরে দেখেন, ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে। অর্থাৎ আপনি কোন কোন জায়গায় আবেদন করতে পারবেন না পারবেন, এটা অনেক বিষয় আছে। নীতিমালা যদি আপনি পড়তে চান তাহলে এনটিআরসি এর ওয়েবসাইটের এই যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক একটা বক্স আছে, ওই বক্সে আরও অনেক বিষয় ডিটেলস আছে, সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যদি প্রয়োজন পড়ে, সেখানে আপনি পড়ে নিতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে ঘ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। ঘ নম্বরটা ইম্পর্টেন্ট, আপনারা কমেন্টস হয়তো করছেন, আমি একটু পরেই দেখব। দেখেন বলছে 15 মে 2025, 15 মে 2025 মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না। এটা কিন্তু পুরুষ প্রার্থীদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। কোনো মহিলা কোটা থাকবে না। আমরা দেখেছিলাম যে লাস্ট যে গণবিজ্ঞপ্তি, পঞ্চম গণবিজ্ঞপ্তি বা তার গণবিজ্ঞপ্তিতে দেখা গেছে যে মহিলা কোটার কারণে হাজার হাজার পদ শূন্য থাকতো এবং সেখানে যোগ্য মানে মহিলা কোটাধারী পাওয়া যেত না, পদগুলো ফাঁকা থাকতো। সেখানে পুরুষ সার্টিফিকেটধারী থাকা সত্ত্বেও তারা ঢুকতে পারতো না কোটার বেড়াজালে পড়ে, এবং এর ফলে প্রতিষ্ঠানও কিন্তু গ্রেড সাফার করতো। এখন কিন্তু সেই সাফারিংটা আর করতে হবে না, মহিলা না পাওয়া গেলে সেখানে পুরুষ ঢুকতে পারবে। সো ইতিপূর্বে আমরা দেখেছি প্রায় 25,000 প্লাস যে মহিলা কোটার কারণে পদ শূন্য থাকতো, ওইটা ফিল আপই হতো না, কারণ পুরুষ মানে মহিলা সার্টিফিকেটধারী পাওয়া যেত না, আর পাওয়া গেলেও অনেক মহিলা তারা দূর দূরান্তে যেতে চাইতো না, যার কারণে ওই পদগুলো খালি থাকতো। এখন কিন্তু সেই সুযোগটা পুরুষরা পাবে। তো অনেকেই নাম্বার কমধারী যাদের আগে চাকরি হয়নি, এই কারণে আমি বলবো আপনাদের অনেকের চাকরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেকে বলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি সবার চাকরি হবে? আচ্ছা, সবার চাকরি হবে না, বাট অলমোস্ট চাকরি হয়ে যাবে। এরপর করণীয় কি? আচ্ছা স্যার, আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বুঝতে পারিনি, ভালোভাবে বুঝতে চাই। আচ্ছা, প্রতিটা পয়েন্ট আমি ধরে ধরে আলোচনা করব, আপনারা একটু লাইনে থাকবেন। আমি কমেন্টসগুলো একটু ল্যাপটপে দেখছি, এই মুহূর্তে মোবাইলটা আমার কাছে নাই। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন। আমাদের 121 প্লাস লাইভে সংযুক্ত হয়েছেন, নিঃসন্দেহে আপনারা আগামী দিনের শিক্ষক হতে চলেছেন। তো গুরুত্বপূর্ণ লাইনের প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবেন, না বুঝতে পারলে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই গুরুত্বপূর্ণ লাইভটি শেয়ার করে দেবেন যাতে করে আপনার
টাইম লাইনে থেকে যায়, পরবর্তীতে আপনি বুঝতে না পারলে এটা আবার দেখে নিতে পারেন। নেক্সট আমরা যাই, তাহলে মহিলা কোটা যদি থাকছে না, এটা পুরুষদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। এবং মেয়েদের যে মানে একটু লুজার হলেন তা না, ঠিক আসলে ওই পদগুলো খালিই থেকে যেত মেয়ে। আর এখন কোটা না থাকার কারণে এখানে কিন্তু মেয়েদেরকেও সমান ফাইট দিয়ে আসতে হবে। বিষয়টা হলো এরকম, আগে মেয়েদের জন্য কিছুটা মানে অনেকটা তারা রিল্যাক্সে ঢুকে যেতে পারতো, মানে পুরুষের চেয়ে কম নাম্বার নিয়েও কোটার কারণে মেয়েরা ঢুকতে পারতো। এখন সেই জায়গাতে এখন নারী পুরুষ সমান অধিকারের মতো জায়গা তৈরি হয়েছে এখানে, সেটাই বলবো। এবার 4 নম্বর আমরা দেখি, বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, কোনো ধরনের মিথ্যা তথ্য প্রদান করলে, তার বিরুদ্ধে তার তো সুপারিশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কি কি ধরনের মিথ্যা তথ্য প্রয়োগ করতে পারে? মানে আমরা ইতিপূর্বে দেখেছি যে তার নিবন্ধন সার্টিফিকেটটাই নকল, ডুপ্লিকেট, এরকম দেখেছি না আমরা নিউজে। হ্যাঁ, এরকম এখানে তো অনলাইনে আবেদন করার সময় সেটা তো মানুষ চেক করবে না, সেটা তার কম্পিউটার চেক করবে। কম্পিউটারে আপনি ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করলে সে আবেদন নিয়ে নেবে, আপনার একটা জায়গায় সুপারিশও হয়ে যাবে। বাট আপনি যদি এটা বুঝে শুনে করে থাকেন, কারো প্ররোচনায়ও করে থাকেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাকরি তো যাবেই, আরও মামলা কানে টানতে হবে। মিথ্যা তথ্য দিয়ে কারোর সিট দখল করে নেবেন না, এই অন্যায় কাজটি করার দুঃসাহস দেখাবেন না। স্যার, চরম বৈষম্যের উদাহরণ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কি? আচ্ছা, তারপরে কামাল হোসেন বলেছেন যে মামলা থাকলে নাকি, আচ্ছা, সনদ সংশোধন কি নিজে গিয়ে করতে হবে না অনলাইনে সংশোধন করতে হবে? আমার বাবার এনআইডিতে পোস্টাল কোড 5750, কিন্তু আমার এনআইডিতে 5751, আমি 5750 দিয়েছি, এতে কি ঝামেলা হবে? জুবাইদ আহমেদ, এ ধরনের ছোটোখাটো মিস্টেক নিয়ে এনটিআরসি এর মাথা ব্যথা নেই। পোস্টাল কোড আপনার অন্য অ্যাড্রেস ঠিক আছে, সো আর কোনো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, সনদ সংশোধন কি নিজে গিয়ে করতে হবে নাকি অনলাইনে? এখনো পর্যন্ত আমি যতটুকু জানি অনলাইনে করার কোনো সুযোগ নাই, আপনাকে নিজে একটা অ্যাপ্লিকেশন করে সংশোধনের জন্য আবেদন করতে হবে। আচ্ছা স্যার, মেরিট লিস্ট কবে দিবে? আশিক ইসলাম, প্রথমে এটা আলোচনা করে ফেলেছি যে মেরিট লিস্ট কিন্তু 22 তারিখ থেকে পদভিত্তিক তালিকা দেওয়া হবে। 2টা ওয়েবসাইটের ঠিকানার কথা কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম মিথ্যা তথ্য দিয়ে আবেদন করা যাবে না। 5 নম্বর পয়েন্টটা একটু দেখি, আবেদনকারীর বয়স। এইখানে কিন্তু একটা বিরাট বিষয়, আজকেও আমাকে 2-3 জন ফোন দিয়েছিল যে স্যার বয়সের কারণে সার্টিফিকেট আছে বাট আবেদনটা করতে পারছি না। তো এইখানে দেখেন, সত্যি তারা খুবই আনলাকি যে 18তমতেও যারা পাস করেছে বাট তাদের বয়স শেষ হয়ে গেছে, এই বয়সের কারণে তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে বলেছে বয়স, আবেদনকারীর বয়স 4 জুন 2025 তারিখে 35 বছর বা তার কম হতে হবে। এইটার মানে হলো, অর্থাৎ 4 জুন তারিখে আপনার বয়স কত বছর কতদিন এটা হিসাব করে ফেলেন। যাদের বয়স বেশি আছে তারা হিসাব করেন, যাদের বয়স 35 বছরের নিচে আছে তাদের হিসাব করার দরকার নেই। এস ক্যালকুলেটর নামে গুগল অ্যাপ, মানে গুগলে আপনি এস ক্যালকুলেটর বলে লিখে সার্চ দেবেন, সেখানে বয়স হিসাব করে দেবে। 4 জুনে আপনার প্রেজেন্ট ডেট দেবেন আর আপনার বার্থ ডেট দেবেন, দিলে ওখানে ক্যালকুলেটরে যদি দেখেন আপনার 35 বছরের কম আছে বা 35 বছর এক্স্যাক্টলি আছে, তাহলে আপনি আবেদন করতে পারবেন সার্টিফিকেট থাকলে, আদারওয়াইজ পারবেন না। আর এখানে যেহেতু সফটওয়্যারের বিষয়, একদিন কম বেশি হলেও আপনি, মানে একদিন যদি বেশিও হয় তাও সুযোগ নাই। সো 4 জুনের আগে যাদের বয়স 35-এর মধ্যে আছে তারাই শুধু আবেদন করতে পারেন। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে খুবই দুর্ভাগ্য এটা যে 18তম শিক্ষক নিবন্ধনে অনেকেই পাস করেছেন যাদের বয়স 35+। তবে আমরা দেখতে যাচ্ছি, মানে জেনেছি যতটুকু, যে 19তম 19তম যে সার্কুলারটা, শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসছে, সেখানে কিন্তু অনেক পরিবর্তন আসবে। তার মধ্যে অন্যতম একটি পরিবর্তন এই বয়স সংক্রান্ত পরিবর্তন। সেখানে বলা হয়েছে যে
সার্কুলারের সময় যদি তার বয়স 35-এর মধ্যে থাকে বা নিচে থাকে, তাহলে সে কিন্তু গণবিজ্ঞপ্তির সময় তার বয়স যদি বেশিও হয়, সেটা ডাজেন্ট ম্যাটার, সে কিন্তু এই সুযোগটা পাবে। কিন্তু এবছর কিন্তু এই সুযোগটা পাচ্ছে না, যেহেতু এই পরিবর্তনটা আসতে চলেছে, আপকামিং আলোচনার টেবিলে আছে, সেটা যদি ফলপ্রসূ হয়, তাহলে আগামীতে 19তম গণবিজ্ঞপ্তি, এই 19তম শিক্ষক নিবন্ধন এই নামটাও হয়তো থাকবে না, হয়তো নাম পরিবর্তন হয়ে আসবে। আপডেট আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং পরীক্ষা পদ্ধতিতেও জানেন যে একদিনে লিখিত এবং প্রিলি হওয়ার পসিবিলিটি নিয়ে একটা পরিবর্তন চলে আসছে সময় সংক্ষেপ করার জন্য। সো এবার কিন্তু যারা সত্যিকার অর্থে এই 1 মাস 2 মাসের জন্য আবেদন করতে পারলেন না, তাদের জন্য সমবেদনা জানানো ছাড়া আর কিছুই নাই। কিন্তু এই সুযোগটা কিন্তু আগামী থেকে পাবে, অন্যরা পাবে। আচ্ছা, এরপরে দেখেন, কিছু বিষয় জানতে চাইছেন আপনারা, জেনারেল থেকে কারিগরিতে আবেদন করতে পারবো? জেনারেল থেকে কারিগরিতে পারবেন না। ইংরেজি স্কুল 1 সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, সমাজ বিজ্ঞান অনুষদের শূন্য পদ কতগুলো 22 তারিখের পর থেকে জানতে পারবেন। আর ওয়েবসাইটে যদি তার আগে দিয়ে দেয়, সেটাও জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, মুরসালিন বলেছেন যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম করার জন্য কি ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে, এ বিষয়ে আমরা জানিয়ে দেবো। তারপরে নুরুন নাহার বলেছেন, স্যার মায়ের নামে ভুল আছে, কি করব? সার্টিফিকেটে যদি ভুল থাকে, তাহলে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ফর্মের মাধ্যমে আবেদন করে সংশোধন করে নিন। আচ্ছা, কলেজ মাদ্রাসা কম্বাইন কি হবে? কলেজ মাদ্রাসা কম্বাইন কি হবে, এই প্রশ্নটা আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। এই বিষয়ে আরো অনেকগুলো অনুচ্ছেদ আছে, আপনারা সেইখানে আলোচনা করব, বুঝতে পারবেন। আচ্ছা, নেক্সট আমি পরবর্তী টপিকসে যাই। যে অনুচ্ছেদগুলো আছে, 6 নম্বরে যে বিষয়টা বলা হয়েছে যে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলে একই পর্যায়ে একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। এই বিষয়টা যারা নতুন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা দেখেন, প্রত্যেক আবেদনকারীর ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলে, আচ্ছা, ভিন্ন ভিন্ন, ধরেন আপনি বাংলায় পাশ করা, আমি বারবার বাংলায় বলছি, তো তার মানে বাংলা নাই, ইংরেজি, অন্য যে কোনো সাবজেক্টে আপনি বাংলায় নিবন্ধনধারী, স্কুলে কলেজে। আবার এরপরে আপনি ধরেন চারুকাঠিতে আর একটা সার্টিফিকেট অর্জন করেছেন নিবন্ধনের মাধ্যমে। তাহলে যদি এরকম একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হন, তাহলে সেক্ষেত্রে দেখেন, একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে হবে। একই পর্যায়ে মানে কি? একই পর্যায়ে ধরেন স্কুল পর্যায়ে আপনি বাংলায় নিবন্ধনধারী, স্কুল পর্যায়ে আপনি চারুকলাতে নিবন্ধনধারী বা শারীরিক শিক্ষায় নিবন্ধনধারী। তাহলে আপনি চিন্তা করছেন যে আমার বাংলায় দিয়ে স্কুলে করলাম, আর এই চারুকারু দিয়ে বা শারীরিক শিক্ষা দিয়ে আমি অন্য স্কুলে করলাম, এই চিন্তা ভাবনা যারা করছেন, তারা কিন্তু পারবেন না। এইখানে কিন্তু সেটা বলেছে একই পর্যায়ের একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। একাধিক নিবন্ধন সনদ যদি আপনার থাকে, তাহলে একই পর্যায়ে পারবেন না। তাহলে একই পর্যায়ে পারবেন না মিনস হচ্ছে, ধরেন 10ম গ্রেড, স্কুলেও 10ম গ্রেড, মাদ্রাসায়ও 10ম গ্রেড, আবার কারিগরিতেও 10ম গ্রেড। আপনি স্কুলে বাংলা দিয়ে করলেন আর চারুকারু দিয়ে মাদ্রাসায় করলেন বা অন্য স্কুলে করলেন, এটা কিন্তু হবে না। তবে যদি পর্যায় ভিন্ন হয়, পর্যায় ভিন্ন মানে কি, আপনি বাংলায় করলেন স্কুলে আর চারুকারু দিয়ে করলেন কলেজে, পর্যায় তো ভিন্ন, তাহলে করতে পারবেন। আরও একটা বিষয় বলি, ধরেন আপনার স্কুলেও হয়েছে কলেজেও হয়েছে সাবজেক্ট বাংলা, স্কুলেও হয়েছে কলেজেও হয়েছে, সেক্ষেত্রে আপনি প্রথমত কলেজ এবং স্কুলে আবেদন করলে প্রথমে আপনাকে কলেজ সুপারিশ করবে, কলেজে যদি না হয় তাহলে স্কুলে সুপারিশ করবে। আর যদি মেধা তালিকায় আপনি টিকতে না পারেন, কোথাও হবে না। বিষয়টা নিয়ে আরো আছে, তো আশা করি এই টপিকটা বুঝতে পেরেছেন। অনেকে এটা কিন্তু বুঝতে পারবে না, ভুল আবেদন করে পরে সে আইনি জটিলতায় পড়ে বিপদে পড়তে পারেন। সো আর আমার এখানে ডিসক্রিপশনে যদি ভুল হয়ে থাকে, এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আমাদের আরো এক্সপার্ট রিসার্চ প্যানেল যারা আছে, তাদের নিয়ে আমরা এটা নিয়ে কথা বলবো। তবে আমার এই আলোচনায় যদি কোনো ভুল থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভুল ত্রুটি আমারও হয়ে থাকে, পরবর্তীতে সেটা সংশোধনীতে আসবো। এখনো পর্যন্ত আমি যেটা বলেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, 10 নম্বর গ সম্পর্কে বলেন, সনদের ভুল সংশোধনের জন্য কি এনপিআরসি এর অফিসে যেতে হবে নাকি কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে?
আপনি নিজের কাজটা নিজেই করে ফেলবেন, এটাই সবচেয়ে ভালো। আমার বয়স 3 মাস 3 দিন বেশি হয়েছে। 3 মাস 3 দিন বেশি হয়েছে, আপনার জন্য সমবেদনা জানানো ছাড়া কিছুই নাই, করার নাই আমিনুল ইসলাম। 3 মাস কেন, যদি 3 দিনও বেশি হয় তাও এখন এই সফটওয়্যার আপনার এইটা অ্যাকসেপ্ট করবে না। সফটওয়্যার আপনার এটা অ্যাকসেপ্ট করবে না। এরপরে বলছেন, স্যার আমি সহকারী মৌলভী ও আরবি প্রভাষক 2 পরীক্ষায় উত্তীর্ণ, আমি কি উভয় পদে আবেদন করতে পারবো? সহকারী মৌলভী এবং আরবি প্রভাষক। আচ্ছা, সহকারী মৌলভী এবং আরবি প্রভাষক এটা তো 2 পর্যায়ের। সো আপনি প্রথমত আপনি প্রভাষক পদে যদি সিলেক্টেড হন তাহলে আলহামদুলিল্লাহ, আর সেখানে না হলে আপনাকে পরে সহকারী মৌলভী এখান থেকে সিলেক্ট করার সুযোগ থাকবে। সো আপনি 2 পদেই আবেদন করতে পারবেন। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী পয়েন্টগুলো আলোচনা করি একের পর এক। প্রত্যেকটা পয়েন্ট আলোচনা হয়তো সবার দরকার নেই, কিন্তু আমি মনে করি কারো না কারোর জন্য কোনো কোনো পয়েন্ট হয়তো খুবই দরকার। এখন 7 নম্বর যে একটা পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও ছিল যে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন। এটা কিন্তু আগেও ছিল, কিন্তু এখানে নতুন একটা জিনিস সংযোজন করা হয়েছে, সেটা বলবো। 40টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন। আচ্ছা, চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ইয়েস করতে হবে। অর্থাৎ আপনি যদি 40টা প্রতিষ্ঠান চয়েস দিলেন, দেওয়ার পরে আপনার মনে হয়েছে যে আমার চাকরিটা যেভাবে হোক দরকার, এই 40টার মধ্যে যদি না হয় তাহলে আমার যে নাম্বার, সেই নাম্বার দিয়ে যদি বাংলাদেশের যে কোনো জায়গায় আমাকে চাকরি আমার এই নাম্বারের সাথে ফাইট দিয়ে হয়, তাহলে আমি করতে আগ্রহী। সেটা বান্দরবন, খাগড়াছড়ি বা দুর্গম কোনো এলাকায় যদি হয়, আমি যেখানে থেকে আমি করতে আগ্রহী। আপনি যদি এরকম আগ্রহী হন তাহলে এই যে আদার অপশনের ইয়েসে ক্লিক করবেন। আর যদি আপনি মহিলা মানুষ, স্বামী আপনাকে ব্যারিয়ার দিয়েছে যে আপনি এই কয়টা প্রতিষ্ঠানের বাইরে চাকরি যদি হয় হলো, আর না হলে এর বাইরে করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি আর ইয়েস অপশনে ক্লিক করবেন না। আপনি এখানে যদি চাকরি করতে ইচ্ছুক না হন এর বাইরে, তাহলে নো অপশনে ক্লিক করতে হবে। আছে না অনেক হাজবেন্ডের ব্যারিয়ার আছে, নিজের ইচ্ছার ব্যাপার আছে যে আমার এই কয়টা প্রতিষ্ঠানের মধ্যে যদি হয় ভালো আমি করব, না হলে আমি করব না, তাহলে নো অপশনে ক্লিক করতে হবে। আর যদি মনে করেন 40টার বাইরে যদি আপনার করার ইচ্ছা থাকে, তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। অনেকেই ভাবতে পারে ইয়েস অপশন ক্লিক করলে হয়তো আমাকে এই 40টার থেকে সিলেক্ট না করে আমাকে বাইরের একটা দুর্গম এলাকায় দিয়ে দেবে, এরকম ভাবছেন। কিন্তু না, এটা সম্পূর্ণ কম্পিউটারাইজ মাধ্যমে হবে। সো আপনাকে ডিপ্রাইভ করা হবে না, আপনাকে কিন্তু 40টার মধ্যে যদি হয় তাহলে সিলেক্ট করা হবে, না হলে তখন আপনাকে অন্য প্রতিষ্ঠানকে সিলেক্ট করা হবে। সো এটা অনেকেই ভেবে থাকতে পারে যে ইয়েস অপশন দেওয়া মানে আমার প্রথম 40টাই হবে না। আপনি ইয়েস অপশন দেবেন, দেওয়ার পরে দেখবেন যদি আপনার প্রথম 40টা না হয়, তাহলে ওই 40টায় যারা চাকরি পাবে তাদেরকে খোঁজ নেবেন যে তারা আপনার চেয়ে বেশি নাম্বারধারী কিনা। অবশ্যই তারা আপনার চেয়ে বেশি নাম্বারধারী, তাই তারা চাকরি পেয়েছিল, আপনি পাননি। বিষয়টা আমি ক্লিয়ার করলাম জাস্ট। এখানে দেখেন আরও একটা বিষয় আছে, শুধু ইয়েস অপশন ক্লিকে সীমাবদ্ধ না। ইয়েস অপশন ক্লিক করার সাথে সাথে যদি আপনি 40টার বাইরে অন্য প্রতিষ্ঠানে চাকরি করতে চান, ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথে 3টা অপশন পাবেন। কয়টা অপশন পাবেন? 3টা। এই 3টা অপশনের মধ্যে 1 নম্বর যে অপশনটা থাকবে, 3টা অপশন থাকবে। 1 নম্বর হচ্ছে জেনারেল, 2 নম্বর হচ্ছে মাদ্রাসা, 3 নম্বর হচ্ছে টেকনিক্যাল। এখানেও কিন্তু আপনাকে পছন্দ ক্রম দিতে হবে। ইয়েস অপশন 40টার বাইরে যদি আপনি বেশি মানে বাইরে চাকরি করতে চান, তাহলে এখানেও একটা পছন্দ ক্রম দিতে হবে, জেনারেল, মাদ্রাসা আর টেকনিক্যাল। এখন আপনার ইচ্ছা ধরেন মাদ্রাসায় চাকরি করার, তাহলে আপনি প্রথমে ইয়েস অপশনের পরে যে অপশনটা থাকবে সেখানে প্রথমে দেবেন মাদ্রাসা। এবার ধরেন মাদ্রাসা যদি না হয় তারপরে দিলেন স্কুল, তাহলে 2 নম্বরে দেবেন স্কুল। 3 নম্বরে আপনার টেকনিক্যাল করার ইচ্ছা নেই, টেকনিক্যাল অপশন দেবেন না। যদি 3টাই করার ইচ্ছা থাকে 3টাই সিলেক্ট করতে পারবেন। এখানে সেই জিনিসটাই বলা হয়েছে যে 3টি অপশনে চয়েস পছন্দ
প্রদান করতে হবে। কি বলছে? 3টি অপশনে চয়েস প্রদান করতে হবে। 3টি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। অর্থাৎ আপনার আগে যদি পছন্দ থাকে স্কুল, তাহলে স্কুল দেবেন। 2 নম্বর পছন্দ থাকলে মাদ্রাসা, মাদ্রাসা দেবেন। বা 2 নম্বর কারিগরি যদি পছন্দ থাকে 2 নম্বর। এখানে আপনার কিন্তু পছন্দ করার বিষয় না বিষয় আছে। অনেক কমেন্টস। আচ্ছা স্যার, শূন্যপদের তালিকা দেখতে পাচ্ছেন না তো? শূন্যপদের তালিকা আমি আগেই বলেছি, এটা 22 তারিখের পরে পাবেন ইনশাআল্লাহ। স্যার আমি কিছু বলছি, আচ্ছা আবারও বলুন। আমিনুল ইসলাম, 29শে মে আমার ফাইল ডিডি থেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আমি কি আবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো? আচ্ছা, আপনি আলাদাভাবে আমাদের পেজে কমেন্টস করবেন। এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। 4টি প্রতিষ্ঠানের চয়েস দিয়ে ইয়েস চালু করা যাবে কি? 4টি নাকি 40 বলেছিলেন? আমি বুঝলাম না। সম্ভবত আক্তারুন বিনতে আনিসুর তিনি বলেছিলেন যে 40টির পরে আপনি ইয়েস অপশনে ক্লিক করতে পারবেন। নেক্সট যে বিষয়টা, পরবর্তী পয়েন্ট একটু লেন্দি হয়ে যাচ্ছে, এই সন্ধ্যা থেকেই মনে হয় বিভিন্ন গ্রুপে আপনারা একই আলোচনা শুনছেন। সো অনেকের কাছে এটা বিরক্তি লাগতে পারে। তারপরেও আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত আছি। 8 নম্বরে বলছে, দেখেন, বলছে প্রার্থীর আবেদনে চয়েসের ক্ষেত্রে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইয়েসে ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের ভিত্তিতে ফলাফল প্রসেস করা হবে। আচ্ছা, একজন, তার মানে আপনি ইয়েস অপশন চাপলেই যে আপনার চাকরি হবে এটা কিন্তু কনফার্ম না। বলছে যে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে রেজাল্ট প্রসেস করা হবে। একজন প্রশ্ন করেছিলেন যে স্যার সবার চাকরি হবে কিনা? সবার চাকরি হবে না। আপনার নাম্বার, ওই যে 40টা প্রতিষ্ঠান চয়েস দিবেন, তারপরে ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পরে যদি আপনি মেধাক্রমে কোনো জায়গায় শূন্য থাকে, এই শূন্য পদে যদি আপনার চেয়ে কম নাম্বারধারী থাকে, আপনি ওদের চেয়ে যদি বেশি থাকেন নাম্বারে, তাহলে আপনার চাকরি হবে। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের নিমিত্তে ফলাফল প্রকাশ করা হবে। আচ্ছা, 9 নম্বরে দেখেন, কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে, এটা আগেই বলে ফেলেছি, স্কুল এবং কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে, তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য যাদের 2টা সার্টিফিকেট আছে। দেখেন, অনেকেই চিন্তা করে যে আমার কলেজে হলে আমি অবশ্যই করব, কলেজে আগে করব। তাহলে আপনি যদি কলেজে করতে চান এবং স্কুলেও আপনার সার্টিফিকেট আছে, এখন আপনি ধরেন কলেজে 40টা প্রতিষ্ঠান চয়েস দিলেন এবং ইয়েস অপশনেও ক্লিক দিলেন। এখন প্রথম 40টায় আপনার চাকরি না হয়ে ইয়েস অপশনে ক্লিক করার কারণে আপনার কলেজে হলো, বাট ওই খাগড়াছড়িতে হলো, এমন এক দুর্গম এলাকায় হলো যে আপনি এমন বিপদে পড়েছেন যে সে বিপদের আর শেষ নেই। অথচ আপনার ওই মানে স্কুল পর্যায়ে সার্টিফিকেট ছিল, যেটাতে নাম্বার ভালো ছিল, কিন্তু আপনি চাইলে স্কুলে স্কুলে যদি আপনি ওইখানে ইয়েস অপশন না দিতেন, আর স্কুলে আপনার ভালো নাম্বার থাকার কারণে আপনার হয়তো প্রথম 40টার একটা ভালো স্কুলে আপনার বাড়ির পাশে থাকার সুযোগ পাইতেন। হ্যাঁ, তাহলে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ আপনি দূরের কলেজ হলেও যেতে চান নাকি কাছের স্কুল হলেও থাকতে চান, এটা আপনার একান্ত বিষয়। তবে অনেকেই ভুল করে বসে যে আমি কলেজ দিলাম এবং ইয়েস দিলাম, আবার স্কুল দিলাম এবং ইয়েস দিলাম। এখন দেখা গেছে যে আপনি মনে মনে ভেবেছিলেন যে কলেজে যদি এই 40টার মধ্যে হয় ভালো, না হলে আমার তার চেয়ে বরং ভালো বাড়ির পাশের এই স্কুলগুলিতে হলে ভালো। কিন্তু আপনার কলেজে ইয়েস দেওয়ার কারণে কলেজেই হয়তো সুপারিশ প্রাপ্ত হয়ে গেলেন, কিন্তু আপনার ভোগান্তির কোনো শেষ থাকলো না। এরকম যেন না হয়, তাই ওই যাদের 2টা সার্টিফিকেট আপনারা একটু বুঝে শুনে ইয়েস অপশনে ক্লিক করবেন। যদি আপনার ইচ্ছা থাকে যে কলেজ
যেখানেই হোক আমি সেখানেই করব, তাহলে আপনি ইয়েস অপশন ক্লিক করে করতে পারেন। আর যদি দুইটা সার্টিফিকেট থাকার সাপেক্ষে আপনি চিন্তা করলেন যে কলেজের এই কলেজগুলোতে যদি হয় তাহলে করব, হচ্ছে যদি না হয় তাহলে আমার স্কুল যদি এগুলো থেকে হয় সেগুলোই করব, তাহলে ইয়েস অপশন দেওয়ার দরকার নেই। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। অনেকেই পরবর্তীতে এটা ভুল করেন। আচ্ছা, স্যার চারুকলাতে কি কারো চাকরি না হওয়ার সম্ভাবনা আছে? চারুকারুতে 17 এবং 18 মিলে যতগুলো পাসধারী আছে তার চেয়ে শূন্য পদের সংখ্যা বেশি, সুতরাং পাসধারী সবারই চাকরি হবে যদি ইয়েস অপশন দিয়ে থাকেন ইনশাল্লাহ। সাইদুল ইসলাম বলেছেন, স্যার বুঝলাম না, ইয়েস অপশনের মাধ্যমে একই পদ দিয়ে 3 রকমের প্রতিষ্ঠান আবেদন করা যাবে যদি তার সনদ শুধু মাদ্রাসার জন্য প্রযোজ্য হয়। আচ্ছা, আপনি দারুণ একটা পয়েন্ট ধরেছেন সাইদুল ইসলাম, আপনি দারুণ একটা পয়েন্ট ধরেছেন। যদি ইয়েস অপশনের মাধ্যমে একই পদ দিয়ে 3 রকমের প্রতিষ্ঠানে আবেদন করা যাবে যদি তার সনদ শুধু মাদ্রাসার জন্য প্রযোজ্য হয়। দারুণ একটা পয়েন্ট ধরেছেন। আচ্ছা, কিছু সার্টিফিকেট আছে যে সার্টিফিকেট দিয়ে আপনি স্কুল, মাদ্রাসা, কারিগরি সব জায়গায় করতে পারবেন। তারা কিন্তু ওই 3টা অপশন সিলেক্ট করতে পারবে, কিন্তু কিছু মানে সার্টিফিকেট আছে শুধুমাত্র মাদ্রাসার জন্য, তারা তো ওই 3টাই সিলেক্ট করতে পারবেন না। আর এই বিষয়টা আসলে 22 তারিখে আরো বেশি ক্লিয়ার হতে পারবো। সো আমরা একটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে যাই। এখানে 10 নম্বরে বলা হয়েছে, দেখেন, আহ, 10 নম্বরে বলা হয়েছে যে আচ্ছা, 10 নম্বরে বলা হয়েছে যে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। তার মানে আপনার আবেদন করতে একটি পর্যায়ের জন্য 1000, অর্থাৎ আপনি স্কুলে আবেদন করবেন 1000 টাকা দিতে হবে। আবার যদি কলেজেও আবেদন করেন তাহলে আরো 1000 দিতে হবে, অর্থাৎ একটি পর্যায়ের জন্য 1000 টাকা। আর যদি দুইটা পর্যায়ে করেন তাহলে 2000 টাকা। সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষায় আবেদনের প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এটাই খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আগে ছিল না। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি শিক্ষক নিবন্ধনের সময় যে আবেদনটা করে, যে ছবিটা দিয়ে আবেদন করেছিলেন, ওই ছবিটা দিয়েই কিন্তু এখন গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে হবে। এখন যদি সেই ছবি হারিয়ে যেয়ে থাকে তাহলে ছবি ডাউনলোড করার একটা অপশন এনটিআরসি দেবে, সেই ছবি ডাউনলোড করে সেই ছবি দিয়ে আবেদন করবেন। আর যদি আগের ছবি থাকে সেই আগের ছবি দিয়েই আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ নির্ধারিত যে আগের ছবি ছিল সেটা দিয়ে করতে হবে। আর এটা 22 তারিখে আরো ক্লিয়ার হয়ে যাবে। ক নম্বরে বলেছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই এনজিআই এর পাওয়া যাবে। আচ্ছা, পুলিশ ভেরিফিকেশন ফর্ম এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পুলিশ ভেরিফিকেশন ফর্ম একজন কমেন্টস করেছিলেন যে এটা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, পুলিশ ভেরিফিকেশন ফর্ম কিভাবে পূরণ করতে হয়, কি কি তথ্য দিতে হয়, এটা নিয়ে আলাদা ভিডিও ইনশাল্লাহ পাবেন। তবে আপাতত বলে রাখি, পুলিশ ভেরিফিকেশন ফর্ম কিন্তু ইতিপূর্বে পরে করতে হতো। গণবিজ্ঞপ্তিতে সুপারিশ হওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন ফর্ম আলাদাভাবে মানে ফিল আপ করে এনটিআরসি থেকে পাঠাতে হতো। কিন্তু এবার কিন্তু পুলিশ ভেরিফিকেশন ফর্ম এই যে অ্যাপ্লিকেশনের সময়, এই গণবিজ্ঞপ্তির সময়ই নিয়ে নিচ্ছে। এটার মানে হলো যে আপনাদের মানে নিয়োগ যেন খুব ত্বরান্বিত হয়, খুব তাড়াতাড়ি দেওয়া যায়, সেজন্য পুলিশ ভেরিফিকেশন ফর্ম একেবারেই আপনাদের নিয়ে নিচ্ছে। আর এখানে সেটা খুব স্ট্রিক্টলি বলেছে যে ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। সো পুলিশ ভেরিফিকেশন ফর্ম কীভাবে পূরণ করবেন এ বিষয়ে ভিডিও ইনশাল্লাহ পাবেন। তবে এটা যথাযথ পূরণ করতে হবে এবং এবার একই সাথে পূরণ করতে হবে। এর কারণ হলো যাতে আপনাদের এই পুলিশ ভেরিফিকেশন
করতে গেলে কিন্তু অনেক লেন্দি প্রক্রিয়া হয়। আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তি দেখেছি, এটার জন্য পুলিশ ভেরিফিকেশনের জন্যই 3-4 মাস বিলম্ব হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়। সো এবার যাতে সেইটা না হয় সেজন্য কিন্তু আগেই তারা এই ফর্মটা চেয়েছে। আচ্ছা, আল মুবিন বলেছেন প্রতিষ্ঠানে অনুমোদিত পদ নিয়ে বলেন, আমিও জানতে চাই। স্যার, কৃষি শিক্ষা স্কুল পর্যায়ে কারো চাকরি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কৃষি স্কুল পর্যায়ে সবার চাকরি হবে কি স্যার? আচ্ছা, শূন্যপদ কয়টি এবং কৃষিতে পাশধারী কতজন, এটা কিন্তু 22 তারিখের পরে জানা যাবে, সো তখনই জানা যাবে। স্যার, ইংলিশ স্কুল কি সবার জব হবে? ইংলিশ স্কুল সবার জব হবে? আমি যতটুকু জানি ইংলিশে যতগুলো পাশ করেছে তার থেকে শূন্যপদ কম আছে, সো সবার চাকরি হবে না, তবে অলমোস্ট চাকরি হয়ে যাবে। স্যার, কোন সাবজেক্টে স্কুল মাদ্রাসা ভোকেশনালে অ্যাপ্লাই করা যাবে? সোসিওলজি 307 কোডে কি করা যাবে? আচ্ছা, এটা কিন্তু আপনার সার্টিফিকেটে যখন সনদটা পাবেন, যদি 18 নম্বর সনদধারী হন, HM শফিকুল ইসলাম বলেছেন যে স্কুল মাদ্রাসা ভোকেশনালে আবেদন করা যাবে কিনা। আপনার সনদে যদি ওখানে লেখা থাকে স্কুল মাদ্রাসা এবং ভোকেশনাল, তাহলে তিনটাই করতে পারবেন, আর যদি একটা লেখা থাকে তাহলে একটাতেই পারবেন, আশা করি তিনটাতেই থাকবে। স্যার, ইংরেজিতে কি কারো চাকরি না হওয়ার সম্ভাবনা আছে? আমি একটা বিষয়ই বলবো যে 1 লাখের উপরে শূন্যপদ, কিন্তু সনদধারী আছে 18তম 60,000। সো এখানে ম্যাক্সিমামেরই চাকরি হবে, অল্প কিছু বাদ যাবে যাদের শূন্যপদের তুলনায় পাশধারী বেশি। আচ্ছা, এখন আসি 12 নম্বর। 12 নম্বর বলছে ইন্ডেক্সধারী এমপিভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত। আচ্ছা, অনেকেই এনটিআরসির শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি এখন চিন্তা করছেন যে আমি অনেক দূরে চাকরি করি, আমি এইবার এই চাকরিটা আর করতে চাই না, আমি আমার বাড়ির পাশের একটা স্কুলে আবেদন করব। সে চাইলেও এরকম করতে পারবে না। সে পারবে সে যদি তার উচ্চতার পদে আবেদন করে, অর্থাৎ সে স্কুলে আছে, সে যদি কলেজে আবেদন করতে চায় তাহলে সে পারবে। আবার সে কলেজে আছে, কলেজটা অনেক দূরে বা দুর্গম এলাকায়, সে চিন্তা করছে আমার এই দুর্গম এলাকায় কলেজে থাকার চেয়ে বাড়ির পাশে স্কুলে যদি হয় আমি সেখানে করব, তাহলে সে পারবে। তাহলে যারা শিক্ষক হিসেবে কর্মরত, ইন্ডেক্সধারী এমপিভুক্ত কর্মরত, তাদের যে নীতিমালা আছে তাদেরকে বলা হয়েছে তারা মানে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো পদে উচ্চতার বা নিম্নতার পদের জন্য এনটিআরসি এর প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। তাহলে কি বলেছে যে যারা চাকরিরত আছে তার উচ্চতার পদে আবেদন করতে পারবে, স্কুলে আছে এখন কলেজে আবেদন করতে পারবে। তারপরে কলেজে আছে, সে চাইলে এখন স্কুলে করতে পারবে, কিন্তু সমপর্যায়ে সে আবেদন করতে পারবে না। সে স্কুলে ছিল, আবারও স্কুলে আবেদন করতে পারবে না। সে স্কুল লেভেলের মাদ্রাসায় ছিল, সে আবারও মাদ্রাসায় করতে পারবে না। আশা করি ইন্ডেক্সধারী যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন বিষয়টা। স্যার, প্রতিষ্ঠানের ই অনুমোদিত পদ নিয়ে কিছু বলেন। আচ্ছা, এটা নিয়ে অন্য ভিডিওতে বলবো। স্যার, আপনি কোন জেলায় আপু? আচ্ছা, এটা কি 40টা কলেজ চয়েস দেওয়ার পর যদি ইয়েস অপশন চালু না করি তাহলে কি 40টার মধ্যেই চাকরি হবে? আপনি যদি 40টায় আবেদন করে ইয়েস অপশন না দেন, তাহলে ওই 40টার মধ্যে আপনি যদি মেধা তালিকায় অন্যদের সাথে লড়ে নাম্বারে বেশি থাকেন তাহলে 40টার ভেতরে চাকরি হবে, আর যদি অন্যদের চেয়ে নাম্বার কম থাকে তাহলে চাকরি হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, জনি আখার্জি বলেছেন আমার স্থায়ী ও বর্তমান ঠিকানা পরিবর্তন হয়েছে এই 10-15 দিন হলো, একই উপজেলায় অন্য ইউনিয়নে আগের জায়গায়। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, আপনার স্থান পরিবর্তন হতেই পারে। হ্যাঁ, জনি আচার্যি, স্থান পরিবর্তন হতে পারে। আপনি পুলিশ ভেরিফিকেশনে দেখবেন ওখানে অপশন থাকবে, অপশন থাকবে যে আপনি লাস্ট 6 মাস কোন জায়গায় ছিলেন, তার পূর্বে আরও 6 মাস কোথায় ছিলেন, আরও 1 বছর আগে কোথায় ছিলেন। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনে দেখবেন আপনার মানে লাস্ট 5 ইয়ার্সের যে যে জায়গায় আপনি অবস্থান করেছিলেন, আপনার ঠিকানা পরিবর্তন হয়েছে সেইগুলো চাইবে সেখানে দিয়ে দেবেন। আর আপনার ঠিকানা যদি পরিবর্তন হয় এতে কোনো সমস্যা নেই, আপনার বিভিন্ন জায়গায় চাই স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা।
সুতরাং স্থায়ী ঠিকানায় আপনার সমস্ত ভেরিফিকেশন হবে এবং অস্থায়ী ঠিকানায়ও ভেরিফিকেশন হবে। আর স্থায়ী ঠিকানাটাই মূলত আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা এভরিথিং সব কিছু প্রসেসিং হবে। সো ঠিকানা পরিবর্তন হতেই পারে। আমার বাড়ি সাতক্ষীরা, কিন্তু আমি থাকি অন্য জেলায়। সো এটা হতেই পারে, আপনার বাড়ি এক জায়গায়, পড়াশোনার ক্ষেত্রে আপনি ঢাকায় থাকেন। সো এখানে কোনো বিষয় না, নতুন করে যে আবেদনটা করবেন সেখানে স্থায়ী অস্থায়ী দুইটা ঠিকানায় দেবেন। তবে পুলিশ ভেরিফিকেশনের ঝামেলা এড়াতে একটা ঠিকানা দিলে বেটার হবে। একটা ঠিকানা দিলে বেটার হবে। ধরেন আপনি মাঝে মাঝে অন্যত্র থাকেন, কিন্তু আপনি যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই দেন তাহলে ভেরিফিকেশন একটি জায়গায় হবে, সুতরাং সেক্ষেত্রে আপনার জটিলতা কম হবে। এটা একটা বুদ্ধি দিলাম জাস্ট। স্যার এরপরে আরো কিছু মেরিট লিস্ট কবে দিবে? মেরিট লিস্ট আমি বলেছি 22 তারিখের পরে পাবেন, আগেও পেতে পারেন। ইসলাম শিক্ষায় কি সবার চাকরি হবে? একই ধরনের প্রশ্ন। প্রত্যয়ন কি এনটিআরসি এর সার্টিফিকেট? প্রত্যয়নপত্র কি এনটিআরসি এর সার্টিফিকেট? স্যার স্যার আমরা মেধা তালিকা কবে নাগাদ পেতে পারি? একই ধরনের প্রশ্ন, আমি আগে শেষ করে নিই, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর বাকিগুলো দেব। আপনাদের মনে যে প্রশ্ন আছে সবগুলো জমা রাখুন, টাইপ করে রাখুন, শেষের দিকে একটু ছাড়বেন। আমি আগে সবগুলো পয়েন্ট পড়ে নিই। এবার আমরা 13 নম্বরটা দেখব। 13 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে একটু দেখে নিই। 13 নম্বর পয়েন্টে বলা হয়েছে এটা মতো শুধুমাত্র শারীরিক শিক্ষার যারা আছে, শারীরিক শিক্ষা এইটা এখানে কিন্তু কোটা, কিন্তু মহিলা কোটা এখন নাই। শুধুমাত্র শারীরিক শিক্ষার ক্ষেত্রে বালিকা বিদ্যালয় এবং মহিলা কলেজে যারা আবেদন করবেন, কোনো পুরুষ সেখানে আবেদন করতে পারবে না। বালিকা বিদ্যালয় এবং মহিলা কলেজ শারীরিক শিক্ষার কোনো পুরুষ আবেদন করতে পারবে না। যদি করে এবং সে সুপারিশ প্রাপ্ত হয় তাহলে সেই মিথ্যা তথ্য দিয়ে আবেদন করার কারণে তার সুপারিশ বাতিল করা হবে। তাহলে এটা খুব সিনসিয়ার, যারা শারীরিক শিক্ষা শুধু তাদের জন্য এটা প্রযোজ্য, যে বালিকা বিদ্যালয় এবং মহিলা কলেজে কোনো পুরুষ শারীরিক শিক্ষার শিক্ষক আবেদন করতে পারবে না। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি না জেনে করে থাকেন এর দায়ভার আপনাকেই নিতে হবে, কেন আপনি জানলেন না। এরপরে বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ এমপি বলা দশ। আচ্ছা, ধর্ম এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রে এটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি ইসলাম ধর্মের নিবন্ধনধারী, তাহলে আপনাকে মুসলিম হতে হবে। আপনি হিন্দু ধর্মের নিবন্ধনধারী, তাহলে আপনাকে হিন্দু হতে হবে। অনেকেই চিন্তা করে যে আমি একটা হিন্দু ধর্মের সার্টিফিকেট নিয়ে নিই, আমি একটা খ্রিস্টান ধর্মের সার্টিফিকেট নিয়ে নিই, তাহলে আমি এখানে দ্রুত চাকরি পাবো। সেইটা রোধ করার জন্য আপনি জাস্ট চাকরি নেওয়ার জন্য আপনার অন্য ধর্মে একটা সার্টিফিকেট নিয়ে নিয়েছেন, এখন আর সেই সুযোগ নাই। আপনাকে যে সার্টিফিকেট নেবেন তা আপনাকে সেই ধর্মের হতে হবে, আপনাকে সেই ধর্মের হতে। দেখেন, আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে নিয়োগ সুপারিশ পেলে নিয়োগ বাতিল হবে। আপনি মুসলিম খ্রিস্টান ধর্মের একটা সার্টিফিকেট নিয়ে নিয়েছেন চাকরি পাওয়ার আশায়, তো এটা একটা মিথ্যা তথ্য, আপনার ওই সার্টিফিকেট এখন জলে চলে গেছে, আর সুযোগ নাই, আপনাকে ওই ধর্মের হতে হবে। 15 নম্বর খুবই ইম্পর্টেন্ট, প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নাম্বার এবং সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। এখানে দেখেন, প্রার্থীকে নিজস্ব মোবাইল নাম্বার, অর্থাৎ ইতিপূর্বে আপনি যখন আবেদন করেছিলেন বাবার মোবাইল নাম্বার, ভাইয়ের মোবাইল নাম্বার, আপনার নিজস্ব মোবাইল নাম্বার ছিল না, সেটা গেছে গেছে। বা এখন যে আবেদনটা করবেন আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে করতে হবে। আপনি অলমোস্ট এখন ম্যাচিউর, সুতরাং আপনার মোবাইল নিজস্ব যদি না থাকে আপনি একটা সিম কিনে ফেলেন, সেই নাম্বার দিয়ে আবেদন করবেন এবং একটা সচল ইমেল অ্যাড্রেস। আপনারা অনেকে ইমেল অ্যাড্রেস একদিনের জন্য খোলেন, পরে পাসওয়ার্ড ভুলে যান। না, এই পাসওয়ার্ডটা আপনি আপনার মানে সুরক্ষিত জায়গায় লিখে রাখবেন, 2-3 জায়গায় লিখে রাখবেন এবং এই ইমেল অ্যাড্রেসটা যেন সচল থাকে। অনেক সময় মেসেজ মোবাইলে না আসলেও ইমেলে চলে আসে। সো এটা আপনি টাইম টু টাইম এই মেসেজগুলো চেক করতে যেন পারেন, সেজন্য এটা কিন্তু বলা হয়েছে। 16 নম্বর পয়েন্টটা দেখি, আবেদন ফর্মটি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। আপনি হাউমাউ করে কাঁদবেন যে কম্পিউটার ভুল করে দিয়েছে, অপারেটর ভুল করে দিয়েছে, অমুক ভাইকে দিয়ে করিয়েছিলাম সে ভুল করে দিয়েছে। না, কে ভুল করে দিল, পিএসসি এনটিআরসি তারা বলেই দিয়েছে, আমরা এসব দায়ভার নেব না। আপনি চাকরি করবেন,
আপনি কোথা থেকে করাইছেন না করাইছেন সব জায়গায় যেখান থেকে করান না কেন সতর্কতা অবলম্বন করে করতে হবে। কোনো ভুল ত্রুটি যদি হয় আপনার এ দায়ভার এনটিআরসি নেবে না। সাপোজ আপনি জানলেন না যে শারীরিক শিক্ষায় কোনো মহিলা কলেজ বা বালিকা বিদ্যালয় করা যাবে না, কিন্তু আপনি করে বসে আছেন এবং সেখানে সুপারিশপ্রাপ্ত হয়ে গেলেন, পরে আপনাকে কিন্তু নিয়োগ দেবে না। তাহলে এই ভুল কার? আপনি জানেন না, আপনার না জানাও একটা অপরাধ। সো এই সতর্কতা অবলম্বন করতে হবে। 17 নম্বর বলেছে, সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেশন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আপনি আবেদন করার পরে একটা সফট কপি পিডিএফ কপি দেওয়া হবে, সেটা আপনি প্রিন্ট করে সংরক্ষণ করবেন। কারণ অনেক সময় সফটওয়্যারের অনেক জটিলতা তৈরি হতে পারে, সাইটে ঢোকা না যেতে পারে, কোনো কারণে আপনার কোনো জটিলতা তৈরি হলে এই হার্ড কপি দিয়ে যেন আপনি এনটিআরসিতে একটা আবেদন করতে পারেন। বা যে কোনো পরিস্থিতিতে বা আপনার চাকরির ক্ষেত্রে এটা আবার বলতে পারে যে এই যে অনলাইনে আবেদন কপির প্রিন্ট কপি সাথে সংযোজন করতে হবে। আপনার জয়নিং এর সময় লাগতে পারে, বিভিন্ন কাজে লাগবে। সো এইটা কিন্তু একটি প্রিন্ট কপি আপনাকে কাছে রাখতে হবে, বিভিন্ন সময়ে এটা লাগবে। আচ্ছা, আমাদের সব পয়েন্ট যদি শেষ হয়ে যেয়ে থাকে, আমরা এবার বাকি কমেন্টসগুলো পড়বো। প্রত্যেকটা পয়েন্ট আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি, আচ্ছা এখনো আছে, হ্যাঁ পয়েন্ট এখনো আছে, আরো কয়েকটা পয়েন্ট একটু পড়ে নিই। আবেদনের ফি প্রদানের তারিখ ও সময়। আবেদন করতে পারবেন 22 তারিখ থেকে। কবে থেকে? আজকে 16 তারিখ, কিন্তু আপনি আবেদন করতে পারবেন কবে থেকে? 22 তারিখ থেকে। 22 তারিখ থেকে আবেদন করতে পারবেন দুপুর 12টার পর থেকে। 22 তারিখেই আবেদন করে বসবেন না। আপনি যে 40টা প্রতিষ্ঠান চয়েস দেবেন, সেই 40টা চয়েস প্রতিষ্ঠান সম্পর্কে আপনার একটু খোঁজখবর নিতে হবে। কেন নিতে হবে এই বিষয়ে, প্রতিষ্ঠান চয়েসের বিষয়ে আর একটা ভিডিও পাবেন, তবে আজকে এই বিষয়ে কথা বলবো না। আর আবেদন করতে পারবেন 22 তারিখ থেকে, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 তারিখ, 10 জুলাই। 10 জুলাই। তবে 10 জুলাই আবেদন করতে পারলেও মানে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে। ধরেন আপনার কাছে টাকা নেই, এরকম অনেক নিডি পরিবার থাকতে পারে যে আপনি 1000 টাকা দিয়ে আবেদন করবেন, সেই টাকাটাই পেমেন্ট করতে পারছেন না, টাকা নেই কাছে। তো আপনি 10 তারিখে আবেদন করেছেন কিন্তু টাকা পরিশোধ করতে পারেননি, কিন্তু তারপরে আরো 3 দিন সময় দেওয়া হবে। 13ই জুলাই পর্যন্ত আপনি আবেদন করার পরে টাকা জমা দিতে পারবেন, আরো 3 দিন সময় দেওয়া হবে। সো এই হলো কথা। 22 তারিখে আবেদন শুরু, 10 জুলাই শেষ। এরপরে বলা হয়েছে প্রাপ্ত আবেদন সমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে। অর্থাৎ প্রতিটা পদে একজন করে প্রার্থী নির্বাচিত করা হবে আপনার মেধার ভিত্তিতে। মেধার ভিত্তিতে কিভাবে? একটা স্কুলে ধরেন একটাই পদ আছে, সেখানে 5 জন আবেদন করলো, 5 জনের মধ্যে সবচেয়ে বেশি নাম্বারধারী যে, তাকে সিলেক্ট করা হবে। তাহলে বাকি চারজনের তো আরো 39টা করে স্কুল প্রতিষ্ঠান চয়েস দেওয়া আছে, তাই না? স্কুল বা কলেজ চয়েস দেওয়া আছে। ওই 39টার মধ্যে আবারও সে মেধা তালিকায় আরেকটা প্রতিষ্ঠানে যদি টিকতে পারে থাকবে, না পারলে না পারে। এইভাবে কিন্তু মেধার ভিত্তিতে সফটওয়্যার তাদেরকে বিবেচিত করবে। তারপরে নিয়োগ সুপারিশে বর্ণিত বয়সসীমার মধ্যে যদি কোনো প্রতিষ্ঠানের সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগ প্রদানে ব্যর্থ হয়, তাহলে জনবল কাঠামো অনুযায়ী প্রধান শিক্ষকের এমপিও বাতিল। আর যদি ম্যানেজিং কমিটি ঝামেলা করে, তাহলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু একটা বিষয় দারুণ কাজ করেছে। ইতিপূর্বে আমরা দেখেছি নিবন্ধনে সে সুপারিশ প্রাপ্ত হয়েছে, কিন্তু সেই স্কুলে গেলে তাকে জয়েন করতে দেওয়া হচ্ছে না। ম্যানেজিং কমিটি বলছে 1 লাখ টাকা দাও, নাহলে তোমাকে জয়েন করতে দেবো না, বা আদার্স এক্সট্রা। এক্ষেত্রে এইরকম যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাকে তারা সুপারিশ করেছে, প্রতিষ্ঠান প্রধান বা ম্যানেজিং কমিটি আপনার বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে মানে তার এমপিও বাতিল করে দেবে, তার ম্যানেজিং কমিটি ঝামেলা করলে ম্যানেজিং কমিটিকে বাতিল করে দেবে, এরকম। তো আইন আপনার পক্ষেই আছে, এখন কাউকে 1টি টাকাও দেবেন না সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে। এরপরে দেখেন এই পয়েন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 21 নম্বর। দেখেন এখানে কিন্তু এনটিআরসি কিভাবে দায় এড়িয়ে গেছে আপনি দেখলেই বুঝতে পারবেন। দায় এড়িয়ে গেছে, এটা সবাই করবে। বলছে 21 নম্বরে এখানে বলা হয়েছে
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত শূন্যপদের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদা জনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসি দায়ী থাকবে না। দেখেন এনটিআরসি কি বলেছে স্পষ্ট, বলছে তারা যে এই 1,08,22 জনের শূন্যপদ দেখাচ্ছে, এই শূন্যপদ কিন্তু এনটিআরসি এই কাজগুলো কাদের মাধ্যমে করেছে? মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে এই শূন্যপদের তালিকা তারাই পাঠিয়েছে। তাহলে এই শূন্যপদের তালিকা যেহেতু মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার পাঠিয়েছে, এবং মাধ্যমিক অফিসার বা জেলা শিক্ষা অফিসার ভুলের কারণে যদি কোনো চাহিদা যেয়ে থাকে এবং সেই চাহিদা চাহিদা অনুযায়ী সেই প্রতিষ্ঠানে যদি আপনি সুপারিশপ্রাপ্ত হন, কিন্তু বাস্তবে যেয়ে দেখেন সেখানে শূন্যপদ নেই, তাহলে এই ধরনের ভুল ত্রুটির কারণে এনটিআরসি এর দায়ভার নেবে না। আমি আবারও ক্লিয়ার করি, ধরেন আপনার বাড়ি যশোর, আপনি যশোরের একটা শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ ওয়েবসাইটে পেয়েছেন, আপনি সেখানে আবেদন করেছিলেন, 40টার মধ্যে একটি প্রতিষ্ঠান ছিল এবং আপনি সেখানে সুপারিশ প্রাপ্তি হয়েছে। পরবর্তীতে আপনি যেয়ে দেখেন সেখানে আসলে শূন্যপদ ছিল না, সেটা স্কুলের প্রধান শিক্ষক বা মাধ্যমিক শিক্ষা অফিসারের ভুলের কারণে সেই প্রতিষ্ঠানে শূন্যপদ দেখানো হয়ে গেছে। এই ভুল কিন্তু আপনার না, ভুলটা কার? মাধ্যমিক শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার বা শিক্ষা প্রতিষ্ঠানের। তাহলে এই ভুলটা জন্য সাফারার কিন্তু ওরা হবে না, হবেন আপনি। তাহলে এখানে কিন্তু বিষয়টা হলো আপনাকে মানে যখন 40টা প্রতিষ্ঠান চয়েস দিবেন, অন্তত সেই 40টা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি আসলে সেই পদ শূন্য আছে কিনা সেটা একটু ইনশিওর হওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, এটাও সত্য যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ফোন দিয়ে বলবেন, স্যার আপনার এখানে তো ওয়েবসাইটে খালি দেখাচ্ছে, আসলে কি এই পদটি শূন্য আছে? তখন ওই হেড স্যার তিনি আপনাকে মিথ্যা তথ্যও দিতে পারেন। কি কারণে দিতে পারেন? ধরেন তার একটা ভাইপো বা তার ভাইঝি সে ওই প্রতিষ্ঠানে চায়, সেজন্য এখানে আবেদন করে। হ্যাঁ, তো আপনি যদি আবেদন করেন তাহলে তার ভাইঝির জন্য মানে চ্যালেঞ্জিং হয়ে যাবে, সেই জন্য সে মিথ্যা বলতে পারে, না আমার এখানে তো শূন্যপদ নেই। সেজন্য আপনি হেড স্যারের পাশাপাশি অন্য আরেকজনের স্বীকার প্রয়োগের মাধ্যমে শূন্যপদ আছে কিনা যাচাই করে তারপরে আবেদন করবেন। যদি শূন্যপদ না থাকে তাহলে আবেদন করে বসলে যদি সুপারিশপ্রাপ্ত হন তাহলে এর দায়ভার এনটিআরসি নেবে না, সেটাই কিন্তু বলেছে। আর মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে, দেখেন কোনো ধরনের জটিলতা তৈরি হলে, সম্ভব না হলে এনটিআরসি এর জন্য দায়ী থাকবে না। ধরেন এই যে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির বিরুদ্ধে একটা মামলা তৈরি করে দিল এই 20,000 যারা ফেলধারী, এবং এই মামলার কারণে যদি নিয়োগ বা বিলম্বিত হয় তাহলে এর জন্য দায়ী থাকবে না, বা আদার্স কোনো মামলা যদি হয় বা আপনার নামেও যদি মামলা হয় সেটার জন্য এনটিসি দায়ী থাকবে না। এই গণবিজ্ঞপ্তির পর যে কোনো সময় সংযোজন, বিয়োজন, পরিবর্তন এগুলোর অধিকার এনটিআরসি এর ক্ষমতা রাখে। সো আপনারা প্রত্যেকটা পয়েন্ট আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি, এরপরেও হয়তো আপনাদের কাছে অনেকটা বিষয় অস্পষ্ট থাকতে পারে, অস্পষ্ট থাকতে পারে। তো যদি অস্পষ্টতা থাকে আরও কমেন্টসে জানাবেন, আমরা সে বিষয়গুলো নিয়ে আরও পরে জানাবো। আমরা তাৎক্ষণিকভাবে যে বিষয়গুলো অনুধাবন করেছি, বুঝেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা, এখন আপনাদের কমেন্টসগুলো দেখি। স্যার আমার আগের মোবাইল নাম্বার কি চেঞ্জ করে নতুন মোবাইল নাম্বার দিয়ে আবেদন করা যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা, এখন বলা হয়েছে যে স্যার 12 নম্বরে যে প্রত্যয়নপত্রের কথা বলা হয়েছে আসলে সেটা কি এনটিআরসি এর ই সনদপত্র? আচ্ছা, হিন্দু ধর্ম গ্রেড কত? হিন্দু ধর্ম গ্রেড কত এটা আমার জানা নেই। স্যার জেলাতে নির্দিষ্ট সাবজেক্টে কতজন পাস করেছে তা কোনভাবে জানা যাবে? 22 তারিখের পরে ইনশাল্লাহ জানা যাবে, আগেও জানা যেতে পারে। এটা এখন আপাতত জানার কোনো উপায় নেই, কোন পদে কতটি শূন্যপদ এখন জানার কোনো উপায় নেই। এটা জানা মাত্রই আপনাদেরকে পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। স্যার আমার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা পরিবর্তন হয়েছে। আচ্ছা, ই সনদ কবে দিবে? ই সনদ কবে দিবে এটা দিলেই জানিয়ে দেওয়া হবে। ই সনদ আপনারা পাবেন, সেই সনদ দিয়ে আপনাদের আবেদন করতে হবে। মেধা তালিকা বা ই সনদ সম্পর্কে কিছু বলেন? মেধা তালিকা তারা তো আগেই বলেছে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 22 তারিখ থেকে, এবং 22 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। যদি তারা মনে করে মেধা তালিকা আরও আগে দেবে, ওয়েবসাইটে দেওয়া মাত্রই এই পেজের মাধ্যমে জানতে পারবেন। এখন আপাতত মেধা তালিকা বা ই সনদ সম্পর্কে আপডেট কোনো তথ্য নেই।
আচ্ছা, বলেছেন স্যার পুলিশ ভেরিফিকেশন কি বাড়িতে এসে করবে নাকি থানায় ডাকে? নিয়ম হচ্ছে আপনার বাড়িতে যেয়ে ভেরিফিকেশন করা, কিন্তু পুলিশের অনেক ব্যস্ততা থাকার কারণে আপনাকে থানায়ও ডেকে নিতে পারে পুলিশ ভেরিফিকেশনের জন্য। আচ্ছা, এরপরে বলেছেন স্যার উপজেলা ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার আছে? না, এখন আর উপজেলা ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কোনো অগ্রাধিকার নেই। নাম্বারে যে বেশি থাকবে সে যে জেলায় বা যে উপজেলারই হোক না কেন, নাম্বারে বেশি থাকলে সে অগ্রাধিকার পাবে। স্যার কলেজ মাদ্রাসা কম্বাইন হবে? আচ্ছা, এই প্রশ্নটা আমি বুঝতে পারছি না, আসলে কলেজ মাদ্রাসা কম্বাইন হবে এটা আমি বুঝতে পারছি না। আর স্যার 12 নম্বরের যে প্রত্যয়নপত্রের কথা বলা হয়েছে আসলে সেটা কি এনটিআরসি এর মিশনের? আচ্ছা, 12 নম্বরে কি পড়েছিল আমার মনে নেই, আমি আরেকবার দেখবো কি সনদের কথা যেন বলা হয়েছিল। আপনাদের কমেন্টসগুলো দ্রুত করুন, 12টা বাজতে গিয়েছে, আমি এখনই লাইভ থেকে লিভ নেব। আর আপনাদের ক্যাথারতে বলে রাখি, আহ, আগামীকাল ইনশাল্লাহ বাংলার ধামাকা ক্লাস নিয়ে আবারও আসবো। যারা ফ্রেশার্স আছে আহ, ক্লাসে সবাই যুক্ত থাকবেন। স্যার ভাই ভাই ফেল পরীক্ষার্থীদের পাস করার কোনো সুযোগ আছে? এখনো তো সুযোগ দেওয়া হয়নি, ইতিপূর্বেও কখনো দেওয়া হয়নি। এখন দেবে কিনা এনটিআরসির নিজস্ব ব্যাপার, এ বিষয়ে আমাদের কোনো বলার নেই, কর্তৃপক্ষ ঠিক করবে। আপাতত এনটিআরসি থেকে আমরা যেটা জেনেছি যে ভাইবা যারা ফেল তাদের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তবে এদেশে মানে সব কিছুরই সম্ভাবনার দেশ বাংলাদেশ। আপনি আন্দোলন করে আহ, অনেক কিছু করতে আদায় করে নিতে পারেন। তবে যদি বয়স থাকে পরবর্তীতে আহ, 19তম নিবন্ধনের জন্য আবার খুব প্রস্তুতি নিন। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে বা উপরে কোনো কমেন্টস করতে বাদ গেল নাকি? যদি উপরে কোনো কমেন্টস আমি না পড়ে থাকি তাহলে ওইটাকে কপি করে আবার করুন, আমি দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি উপরে কারো কোনো কমেন্টস করতে আমি বাদ দিয়ে থাকি, উপরে কমেন্টস অনেক পড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। আগেরগুলো যেটা লিখেছিলেন কষ্ট করে অথচ আমি পড়িনি, সেটা কপি করে আমাকে আবার কমেন্টস করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি জানা থাকে। আর এই আলোচনায় আমার দু একটা পয়েন্টে যদি ভুল থাকে, আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমাদের আরও এক্সপার্ট রিসার্চ প্যানেল আছে, সাদিক স্যার আছেন, স্যারেরা আরও বেশি অভিজ্ঞ এই বিষয়ে। সো তারা সে বিষয়গুলো স্পষ্টত ক্লিয়ার করবেন। আচ্ছা স্যার, ব্যবসায়ী শিক্ষায় সনদ দিয়ে কোন কোন বিষয়ে শিক্ষক হওয়ার জন্য আবেদন করা যাবে? ব্যবসায়ী শিক্ষা, আসলে আমি নিজেও ব্যবসায়ী শিক্ষার না, এই জন্য বলতে পারছি না। এটা আপনি অন্যত্র একটু জেনে নিন। হ্যাঁ, তো ব্যবসায়ী শিক্ষা সনদ দিয়ে আপনি কমার্সের ব্যবসা শিক্ষায়, কলেজে তো সুযোগই নাই ব্যবসায়ী শিক্ষা, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে আপনার প্রভাষক হতে হবে, আর স্কুলে যদি হন তাহলে স্কুলের ব্যবসায়ী শিক্ষা সাবজেক্টেই হতে হবে আপনাকে, এটাই তো নিয়ম। স্যার আমার বাড়ির পাশে 6 থেকে 8 জুনিয়র স্কুল শূন্যপদে খালি আছে, এই স্কুলে প্রথম দিকে চয়েস দিলে কেমন হবে? অবশ্যই আপনার যেটা পছন্দ সেইগুলো প্রথমে দিবেন, হোক বা না হোক, ঠিক আছে? জুনিয়র স্কুলে পদ খালি আছে, চয়েস দিলে কেমন হবে? 6 থেকে 8 বেতন স্কেল, গ্রেড গ্রেড কি 6 থেকে 10-এর সমান হবে নাকি কম? জুনিয়র স্কুল অবশ্যই কম হবে। আচ্ছা, আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পরিবর্তন হয়েছে, গ্রামের বাড়ি ছিল, এতে কোনো সমস্যা নেই। স্থায়ী বর্তমান ঠিকানা পরিবর্তন হওয়ার জন্যই তো বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জানতে চাওয়া হয়। সো ঠিকানা পরিবর্তন হবে বলেই কিন্তু স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা জানতে চাওয়া হয়। তো পরিবর্তন হতেই পারে, স্থায়ী ঠিকানা তো আর পরিবর্তন হয় না, হয়? আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখান থেকে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট পেয়েছেন, সেই ঠিকানা তো আর পরিবর্তন হবে না। আর বর্তমান ঠিকানা পরিবর্তন হবে বলেই তারা এইটা অপশনটা রাখে। সো নতুন করে যদি আবেদন যখন চলে যাওয়ায় আমি আপনাদেরকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। বিদ্যুৎ চলে যাওয়ায় আমি বিদায় নিচ্ছি, যা ইনশাল্লাহ অন্য কোনো বিষয়ে কথা হবে।